পদার্থের হাতে করি। খেয়াল করবা পদার্থের হাতে করি কেন বললাম। তোমাদের একটু আগেই বললাম আমরা আমাদের এইচএসসি যে পদার্থ বিজ্ঞান আছে, তোমরা এইচএসসি তে অনেক অনেক কিছু পড়ে আসনি তাই না? এইচএসসি এর পদার্থ বিজ্ঞান আর এই পদার্থ বিজ্ঞানে অনেক অনেক তফাৎ আছে। কি রকম তফাৎ আছে? তোমরা প্রায় শুনে থাকো পদার্থবিজ্ঞান আর ম্যাথ, তাই না? পদার্থবিজ্ঞান ফিজিক্স আর ম্যাথ একই অপরের অন্তর্গত, তাই না? ফিজিক্স ফিজিক্স আর ম্যাথ, ওকে, এটা একই অপরের অন্তর্গত, তাই তো? তো তুমি যদি ফিজিক্স বুঝতে চাও, তুমি যদি ফিজিক্স বুঝতে চাও তাহলে তোমাকে ম্যাথটা বোঝা জরুরি। ফিজিক্স যদি বুঝতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই ম্যাথটা বুঝতে হবে। এখন আর কিভাবে বুঝবা? তো মোটামুটি আমি তোমাদের একটু একটু ধারণা দিই, খেয়াল করবা। তো আমাদের কি কি নতুন করে জানতে হবে এখানে? হ্যাঁ, তো আবার আজকের টপিকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়গুলো কি কি? এই ফিজিক্স বুঝতে হলে ম্যাথ জানতে হবে, সেই ম্যাথের কোন কোন টপিক গুলো জানতে হবে আমাদের আছে। মোটামুটি এইচএসসি লেভেল কভার করার জন্য কোন কোন টপিক গুলো জানে পড়াশোনা করা উচিত আমাদের, হ্যাঁ, সেই টপিক গুলো নিয়ে একটু দেখো। আলোচ্য বিষয় যদি আমি লিখি তোমাদের এখানে, হচ্ছে বিষয়। তো আলোচ্য বিষয় কি কি খেয়াল করবো। আলোচ্য বিষয় তোমাকে যদি প্রথমটা বলি, এটাকে আমরা নাম দিচ্ছি ম্যাথমেটিক্যাল ফ্যালাসি। ম্যাথমেটিক্যাল ফ্যালাসি, হ্যাঁ। তো ম্যাথমেটিক্যাল ফ্যালাসি, ফ্যালাসি জিনিসটা মানেটা কি? ফ্যালাসি জিনিসটা, এই জিনিসটা মানে হচ্ছে কুযুক্তি। এটাকে কি বলা হয়? কুযুক্তি। কুযুক্তি। কুযুক্তি জিনিসটা কি ভাইয়া? কুযুক্তি জিনিসটা সেই যুক্তি হচ্ছে, একটু মনে করো। তো বলা হয় আহ, ছাগল ঘাস খায়, তাই না? ধরুন ছাগল ঘাস খায়, প্লাস তোমার যদি হয়, ছাগল যদি ঘাস খায়, মানুষ ছাগল খায়। এখন তার মানে কি, মানে একটু ব্যাপারটা বুঝো, কুযুক্তি জিনিসটা কি? ছাগল ঘাস খায়, হ্যাঁ। তোমাকে বলা হলো কি, তার মানুষ ছাগল খায়, আবার মানুষ কি হয়? ছাগলের মাংস খায়, তাই তো? ছাগলের মাংস খায়, ছাগল ঘাস খায়, মানুষ ছাগলের মাংস খায়। এখন তোমাকে যদি এই দুইটা যুক্তি দিয়ে বলা হলো কি, অতএব মানুষ ঘাস খায়, মানুষ ঘাস খায়। এই যে তোমাকে বলা হলো, এই যে একটা যুক্তি দেওয়া হলো, এই যুক্তিটাকে মূলত আমরা বলবো কি? কুযুক্তি। এটাকে কি বলবো আমরা? কুযুক্তি। কি লিখছো? তো এরকম কুযুক্তি দেওয়ার কোনো মানুষের অভাব নাই। তো ম্যাথমেটিক্যালি অনেক কুযুক্তি আছে আমাদের। এই কুযুক্তি গুলো আমরা চেষ্টা করি যে কুযুক্তি গুলো আসলে কি কি ছিল, আর কুযুক্তির কোথায় কোথায় ভুল আছে সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি, হ্যাঁ। তো এটা আমাদের প্রথম আলোচনা হবে। তারপরে কি আমাদের দ্বিতীয় আলোচনাটা কি হবে আমাদের? দ্বিতীয় আলোচনা আছে আমাদের ক্যালকুলাস। এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ক্যালকুলাস, হ্যাঁ। ক্যালকুলাস তোমাদের সিলেবাসে, এইচএসসি সিলেবাসে ছিল না। ক্যালকুলাস এসএসসি সিলেবাসে ছিল না। এখন এসএসসি সিলেবাসে নাই, এখন জানতে হবে। কেন জানতে হবে? কারণ ফিজিক্সের প্রতিটা সূত্র, প্রতিটা ভাজে ভাজে তোমাকে যদি বলা হয় ভালোভাবে, যদি ফিজিক্সের প্রতিটা ভাজে ভাজে তুমি ক্যালকুলাস পাবা। প্রতিটা ভাজে ভাজে, প্রতিটা পয়েন্টে তুমি ভেক্টর থেকে শুরু করবা। মোটামুটি আমি যদি বলি, ভেক্টর নামক প্রথম ভেক্টর নামে থেকে শুরু করবো। মোটামুটি তুমি এই প্রথম পত্রের যে 10টা চ্যাপ্টার পড়বা, বাকিটা 10টা, আহ আরো 10টা অধ্যায় আছে, 10টি অধ্যায় ভেক্টর থেকে শুরু করবা। এই 10টা অধ্যায় পড়তে গেলে তোমাকে কি লাগবে? ক্যালকুলাস লাগবে। প্লাস খেয়াল করবা, দ্বিতীয় পত্র যখন যাবা, এটা ওটা প্রথম অধ্যায় না, এটা প্রথম পত্রের, এটা প্রথম পত্র, প্রথমে। এখন তুমি যখন দ্বিতীয় পত্রে যাবা, তুমি যখন দ্বিতীয় পত্র পড়বা, তখন একটু খেয়াল করবা, তখনও কিন্তু তোমার প্রথম চ্যাপ্টার থেকে শুরু হবে, প্রথম অধ্যায় থেকে। এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তাপগতিবিদ্যা, প্রথম অধ্যায়, তার নাম হচ্ছে কি? তাপগতিবিদ্যা। তাপ গতিবিদ্যা। এই সেখান থেকে শুরু হয়ে মোটামুটি তোমার 10 নম্বর চ্যাপ্টার, দশম অধ্যায়, হ্যাঁ। এই দশম অধ্যায় পর্যন্ত তোমাকে কি করতে হবে? এই ক্যালকুলাসের উপরেই
চলতে হবে, বুঝতে পারছো? তো ক্যালকুলাস কেন ইম্পর্টেন্ট? এখন তাহলে ক্যালকুলাস তো তোমার, আমি একটু আগে বলছিলাম ক্যালকুলাস কিসের টপিক? ক্যালকুলাস তো ম্যাথের টপিক, তাহলে ম্যাথে তো পড়লে হইতো। ম্যাথে আমি পড়তাম ক্যালকুলাস, ম্যাথে পড়ে এখানে আসলে এখানে অ্যাপ্লাই করতাম, তাই না? কিন্তু কথা হলো ভাইয়া, ক্যালকুলাস তোমাকে পড়ানো হবে ঠিক আছে, এই ক্যালকুলাস যে তোমার বইয়ে আছে, ক্যালকুলাস এটা তোমাদের ম্যাথের, যদি বলি গণিত প্রথম পত্র নবম এবং দশম অধ্যায়, নবম ও দশম অধ্যায়, এটাই হচ্ছে তোমার ক্যালকুলাস অংশ। হ্যাঁ, মানে এই যে নবম দশম অধ্যায় তোমাকে কখন পড়াবে, বুঝতে পারছো? তুমি যদি রংপুর অঞ্চলে হও, আমি যতদূর জানি রংপুর অঞ্চলে সেকেন্ড ইয়ারে গিয়ে পড়ায়। রংপুরে কতটুকু কখন পড়ায়? সেকেন্ড ইয়ারে। রাজশাহীতে যারা থাকো, রাজশাহীতে মোটামুটি বিভিন্ন জায়গায় ফার্স্ট ইয়ারে পড়ানো হয়, সেকেন্ড ইয়ারে পড়াবে, অথবা কখনো কারো 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 কোথাও কোথাও দেখা যাবে ফার্স্ট ইয়ারই পড়াচ্ছে শেষের দিকে। হ্যাঁ, ফার্স্ট ইয়ারই শেষের দিকে পড়ানো হবে। এখন তুমি কি এটার জন্য ওয়েট করে থাকবা সবসময়? ফার্স্ট ইয়ারের শেষের দিকে তো তোমার ওই সুযোগটা হবে না সবসময়, ফার্স্ট ইয়ারের শেষের দিকে এসে পড়বা, বুঝতে পারছো? কেন তুমি ফার্স্ট ইয়ার শেষের দিকে বলার সমস্যা নেই, কিন্তু তোমাকে এই যে ভেক্টর, ভেক্টর তো ভাইয়া পড়তে হবে ফিজিক্সের প্রথমেই। তার মানে কি তুমি ওয়েট করবা যে কখন তোমার এই ক্যালকুলাস শেষ হচ্ছে, তারপর তুমি ফিজিক্স শুরু করবা? তো মোটামুটি মোটামুটি দেখে যাবা তোমাদের 6-7 মাস চলে গেছে, বুঝতে পারছো? এই কারণে আমরা কি করব, আমাদের যে আলোচ্য বিষয় ক্যালকুলাস এখানে বলবো। তো ক্যালকুলাসে কি কি আছে ভাইয়া? ক্যালকুলাসে তো অংশ দুইটা, কিন্তু ক্যালকুলাসের অংশ কয়টা? দুইটা। কি কি? একটাকে বলি আমরা অন্তরীকরণ, অন্তরীকরণ, আরেকটাকে বলি আমরা যোগজীকরণ, যোগজীকরণ। একটা কি আমাদের, একটা অন্তরীকরণ আর একটা কি যোগজীকরণ, বুঝতে পারছো? তো এই অন্তরীকরণ যোগজীকরণ এগুলার প্রতিটা ব্যবহার আমরা জানবো, প্রতিটার ব্যবহারই আমাকে জানতে হবে। ক্লিয়ার? তো এই তুমি যদি অন্তরীকরণ যোগজীকরণ বুঝতে চাও, তো আমাদের বেশ কয়েকটা টপিক আবার নতুন করে চলে আসে। কি কি টপিক চলে আসে দেখো, তোমরা ঢাল পড়ছিলে তাই না? আমি একটু যদি বলি এটার জন্য কি কি সাব টপিক লাগবে। তোমার সরলরেখার ঢাল পড়ছো, এই সরলরেখার ঢালটা বুঝতে পারবে না, তোমরা 9-10-এ পড়েছো আমি জানি সরলরেখার ঢাল। সরলরেখার ঢাল বুঝতে হবে, আর সরলরেখার ঢাল যদি বুঝো তোমাদের বুঝতে হবে বক্ররেখার ঢাল। এই জিনিসটা তোমাদের নতুন, বক্ররেখার ঢাল এই জিনিসটা তোমাদের কিন্তু নতুন। হ্যাঁ, সরলরেখার ঢাল বুঝলাম, বক্ররেখার ঢাল কিন্তু তোমাদের জন্য নতুন। বক্ররেখার ঢালটা বুঝবো, বক্ররেখার ঢাল বোঝার উদ্দেশ্য কি আমাদের? এই বক্ররেখার ঢাল বোঝার উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন একটা জিনিস বলবো, লিমিট। আমরা কিন্তু বুঝতে চাচ্ছি লিমিট। এই সরলরেখার ঢাল বলো আর বক্ররেখার ঢাল বলো, তো আমাদের দুইটা বোঝার একটাই উদ্দেশ্য কি, লিমিট নামে একটা জিনিস পড়ে। লিমিট কি আসলে? লিমিট আসলে একটা ফাংশন। লিমিট কি? একটা ফাংশনের মতোই, তাই না? লিমিট কি? লিমিট বুঝতে হলে আমাদের মূলত বুঝতে হবে কি, ফাংশন আগে বুঝতে হবে, তারপর লিমিট বুঝতে হবে। তো সরলরেখার ঢাল বক্রের ঢাল বুঝে আমরা ফাংশন বুঝে তারপর লিমিট বুঝতে পারবো। আর তুমি যদি লিমিট জিনিসটা বুঝো, তাহলে তোমার জন্য এই অন্তরীকরণ বোঝা সহজ হবে। কি বোঝা সহজ হবে? অন্তরীকরণ বোঝা সহজ হবে। এই জিনিসটা তোমাদের জন্য তখন বোঝা সহজ হবে। আর একটা খেয়াল করো, অন্তরীকরণ বোঝার পরে আমি মূলত কি করবো, আমরা যোগজীকরণ জিনিসটা বুঝবো, তারপরে যোগজীকরণ। বুঝতে পারছো? তার মানে কি, মোটামুটি বেশ কয়েকটা টপিক আমাদের কিন্তু পড়তে হবে প্রি ক্লাসে, যোগজীকরণ। ক্লিয়ার হয়েছো? হ্যাঁ, তো ক্যালকুলাস আমাদের কিন্তু এই ব্যবহার, মোটামুটি আমি যদি বলি ক্যালকুলাস আমাদের এটাই। আমি খেয়াল করবো। তারপর 3 নম্বর লেকচারে কি বলবো আমরা? 3 নম্বর লেকচারে পড়বো অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। এই ক্যালকুলাসের ফিজিক্সের ব্যবহার কোথায়? পদার্থবিজ্ঞানে ক্যালকুলাসের ব্যবহার কোথায়? পদার্থ বিজ্ঞানে ক্যালকুলাসের ব্যবহার, ক্যালকুলাসের ব্যবহার। তো এই ক্যালকুলাসের পদার্থবিজ্ঞানের ব্যবহার কোথায়, পদার্থবিজ্ঞানের ক্যালকুলাসের ব্যবহার কোথায়, সেই জিনিসটা কিন্তু আমরা এই টপিকে জানবো। বুঝতে পারছো? তো মোটামুটি আমাদের এটা হচ্ছে আমাদের পদার্থের হাতে খড়ি।
বুঝতে পারছো তো? পদার্থ হাতে করি এক, আমরা চাইলে শুরু করতে পারি, তাই না? পদার্থ হাতে করি এক, এই জিনিসটা আমরা চাইলেই এখন শুরু করতে পারি। কি লিখছি? আমি আশা করি তোমরা বুঝতে পারছো কি কি পড়াবো আমরা এখানে। ওকে, আচ্ছা এখন পরবর্তী একটু চিন্তা করো। পদার্থ হাতে করি একের প্রথম লেকচার। পদার্থে হাতে করি লেকচার ওয়ান। হ্যাঁ, আজকে যেটা আমাদের টপিক, সেই টপিকটার নাম জানো কি? ম্যাথমেটিক্যাল ক্লাসিং। ম্যাথমেটিক্যাল ক্লাসিং বা গাণিতিক প্রযুক্তি। হ্যাঁ, তো গাণিতিক প্রযুক্তিটা জানার চেষ্টা করবে। একটু একটু আমি কালারটা চেঞ্জ করি যাতে তোমাদের এক কালারে। ওকে, তো গাণিতিক প্রযুক্তিটা আসলে কি একটু খেয়াল করবো। ধরে নাও এ ইকুয়াল টু বি। হ্যাঁ, ধরি এ ইকুয়াল টু বি, এই লাইনে তোমাদের সমস্যা নেই। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে আমি, তুমি প্রতিটা ধাপে ধাপে আমার ভুল কোথায় হইলো, তোমার ভুল ধরাটা হচ্ছে মেন কাজ। তোমার কাজ কি আসলে এখানে? তোমার কাজটা হচ্ছে ভুল ধরাটা, আমি কোথায় ভুল করলাম। আমি তোমাকে যে যুক্তিটা দিব সেই যুক্তিটার কোথায় ভুল আছে আমাদের, এই ভুলটা ধরাই হচ্ছে তোমার কি কাজ। কিভাবে করা যায় একটু খেয়াল করবা। তো এইগুলো বি ধরলাম, আমি ধরতে পারি চাইলেই। এখন খেয়াল করো, আমি দুই দিকে এস এ গুণ করে দেবো। দুই দিকে কি করবো আমি? এটাকে গুণ করে দেবো। এ স্কোয়ার ইকুয়াল টু এ বি। তাহলে এখানে কি করলাম আমি? উভয় দিকে, উভয় দিকে এ গুণ করলাম, তাই না? এ গুণ করে, বুঝতে পেরেছো? ওই দিকে কি করলাম আমি? এটাকে গুণ করলাম। ওকে, কোনো সমস্যা আছে না? সমস্যা থাকার কথা না। এখন তারপরে কি করবো আমি? উভয় দিক থেকে বি স্কোয়ার মাইনাস করে দিলাম। উভয় দিক থেকে কি করলাম আমি? বি স্কোয়ার মাইনাস করে দিলাম। তো এখানে আমাদের কোনো সমস্যা থাকার কথা না। নোট করে লিখে নয়, লিখে দিই তোমাকে এখানে। উভয় দিকে বি স্কোয়ার বিয়োগ করে, বিয়োগ করে কি লিখেছো? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকার কথা না। এখন খেয়াল করবা, আমি কি করবো এখন। দেখো এই জিনিসটা তোমাদের বাচ্চাকালের সূত্র না? বাচ্চাকালের সূত্র যদি হয়, কোন সূত্র পড়ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাও কিন্তু পড়ছে, তাই না? আবার খেয়াল করবো এখানে, এই বিটাকে যদি আমি ইয়ে করি, কমন নেই, বিটাকে কমন নেই যদি, এ মাইনাস বি, তাই না? মোটামুটি এরকম হলো, তাই তো? আমি কমন সূত্র অ্যাপ্লাই করে দিলাম, কমন। এখন কি করবো একটু খেয়াল করবা। তুমি দেখো তো ভাইয়া, এই যে এ বি, এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি আছে, আমি চাইলে কাটাকাটি করতে পারি না? এটাকে কাটলাম, এটাকে কাটলাম। এখন যদি কাটাকাটি করে তুমি কি পাবা? কি পাবা এখানে? ওরে বাবা, তুমি এখানে পাবা কি? এ প্লাস বি ইকুয়াল টু বি। এখন খেয়াল করবা, তুমি যেহেতু এ ইকুয়াল টু বি লিখছো, প্রথমে ধরে নিচ্ছ এ ইকুয়াল টু বি, তাহলে তুমি চাইলে এখানে কি করতে, এ প্লাস এ ইকুয়াল টু এ লিখতে পারো। তার মানে কি? টু এ ইকুয়াল টু এ। অতএব এ কাটাকাটি, টু ইকুয়াল টু ওয়ান, তাই না? দেখছো কত সুন্দর করে প্রমাণ করলাম আমি, দুই ইকুয়াল টু এক। দুই ইকুয়াল টু এক যদি হয়, প্রমাণ করছে, তাই না? প্রমাণ যদি করলাম, ভুল কোথায় করলাম? কথা হলো এখানে ভুল কোথায়? এই যে টপিকটা আমি লিখছি, এখানে ভুল কোথায় আসলে? ভুল কোথায় একটু খুঁজে বের করো তো, ভুল কোথায়? হ্যাঁ, ভুল কোথায় এখানে? দেখো তো মোটামুটি অনেক, কেউ কেউ বুঝতে পারছো, সমস্যা নেই। যারা বুঝতে পারছো একটু দাঁড়াও, আমি ক্লিয়ার করি কথা। হ্যাঁ, আমি যখন এই লাইন থেকে, আমি যদি একটু বলি, কালার চেঞ্জ করে নিই। যখন আমি এই লাইন থেকে এই লাইনে গেছিলাম, তখনই ভুল করছি। কেন ভুল করছি একটু খেয়াল করবা। আমি যখন কাটাকাটি করছি, তাই না? এই যে কাটাকাটি করলাম, এই কাটাকাটি করা মানে কি একটু খেয়াল করবো। উভয় দিকে কাটাকাটি করছে, তাই না? উভয় দিকে কাটাকাটি করলাম, উভয় দিকে কাটাকাটি করছে, তাই না? কাটাকাটি করা মানে কি?
করা মানে উভয় দিকে, উভয় দিকে ওই রাশি দ্বারা ভাগ, তাই না? ওই রাশি দ্বারা ভাগ করা, ওই রাশি দ্বারা ভাগ, তাই তো? এটাই তো উভয় দিকে কাটাকাটি করা মানে। তার মানে তুমি ব্যাপারটা এরকম, আমি এই জিনিসটাকে কি করছি, এ মাইনাস বি ভাগ এ মাইনাস বি, এটাই করছে, তাই না? এটাই তো কাটাকাটি করা মানে, এটা না? হ্যাঁ। আর আমি যদি এটা করি, কাটাকাটি করি যদি এটা দিয়ে, তার মানে কি বোঝালাম আমি, খেয়াল করবা। একটা রাশিকে যদি আমি কাটাকাটি করবো, ভাগ করার সময় কত দিয়ে ভাগ করছি এখানে, খেয়াল করবা। একটু চিন্তা করো। এ মাইনাস বি সমান এ মাইনাস এই লিখতে পারি, হ্যাঁ? দেখো তো আমি কত দ্বারা ভাগ করছি ভাইয়া। আমি কিন্তু তোমাকে লুকায় লুকায় আমি শূন্য দ্বারা ভাগ করে দিচ্ছি। কোনো একটা রাশিকে কি করছি, শূন্য দ্বারা ভাগ করেছি। আসলে কি তুমি শূন্য দ্বারা কোথাও কাউকে ভাগ করতে পারো? শূন্য দ্বারা ভাগ করলে কত হয়? তোমরা শুনে একটু খেলো, কোনো কিছুকে যদি শূন্য দ্বারা ভাগ দিই, মনে করো এই একটা রাশি, তাকে শূন্য দ্বারা ভাগ করি। তোমরা এতদিন পড়ে আসছো, এটাকে কি বলি আমরা? অসংজ্ঞায়িত, তাই না? এটাকে কি কি বলছিল, এটাকে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, তাই না? এটা বলে আসছিলাম। আসলে কথাটার মাঝেও তোমাদের যদি একটু ভুল আছে। অসংজ্ঞায়িত না, আসলে তুমি শূন্য দ্বারা ভাগই করতে পারবে না। সরি, এটা অসীম পড়ে আছে, তাই না? তোমার সরি, তোমার এটাকে অসীম পড়ে আছে। কি পড়ছো তোমার এটা? তুমি এটাকে পড়ছিল অসীম। আসলে অসীম জিনিসটা না, এটা আসলে হবে কি আমাদের অসংজ্ঞায়িত। এটা আসলে কি হবে, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি, তুমি চাইলেই এ কে, তুমি চাইলে এই যে এ, কোনো একটা রাশিকে জিরো দ্বারা ভাগ করতে পারবা না। বুঝতে পারছো এই কথাটা মানে দ্বারা কি, একটু খেয়াল করবা। এই কথাটা মানে একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ? করে কেন জিরো দ্বারা ভাগ করা যায় না? কেন কোনো একটি মানকে শূন্য দ্বারা ভাগ করা যায় না? শূন্য দ্বারা ভাগ করা যায় না। কেন শূন্য দ্বারা ভাগ করা যায়, মেইন ফ্যাক্টর হলো এখানে, হ্যাঁ? তুমি এই জিনিসটা বোঝার একটু চিন্তা করো। এটা কোশ্চেন আমি লিখে দিলাম, তোমার কেন শূন্য দ্বারা ভাগ করা যায় এই জিনিসটা বোঝার চেষ্টা করো। তো জিনিসটা বুঝো কিভাবে, সংখ্যা রেখার মাধ্যমে। কিভাবে বোঝা যায়? সংখ্যা রেখার মাধ্যমে। একটু চিন্তা করবো। ধরে নাও এটা আমাদের একটা সংখ্যা রেখা। এটা কি আমাদের একটা সংখ্যা রেখা, এটা মোটামুটি জিরো, তুমি জানো। এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা তোমার মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি। হ্যাঁ, মোটামুটি আমি যদি বলি এটা শূন্য দ্বারা ভাগ করা মানে, একটু চিন্তা করবো। মানে তোমার কাছে একটা মান দেওয়া আছে 100, তোমার কাছে কি মান দেওয়া আছে? 100 মান দেওয়া আছে। এখন 100 কে তুমি মোটামুটি একবার কি গুলো দুই দ্বারা ভাগ করবে, কি দ্বারা? তুমি এই যে এইভাবে যাইতে হবে, শূন্য দিকে যাইতে যাচ্ছ একদম। এই দিক থেকে শূন্য দিকে যাইতে যাচ্ছ, অথবা এই দিক থেকে শূন্য দিকে, শূন্য থেকে মানে শূন্য দ্বারা তুমি ভাগ করবা। এই দিক থেকে যাও অথবা এই দিক থেকে যাও, তুমি তোমার উদ্দেশ্য কি, এই শূন্য দ্বারা ভাগ করা। আসলে এই শূন্যটা নিয়ে দেখতে চাও কত হবে। তো এই শূন্য কিভাবে হয়, এটা আমাদের দেখতে হবে মেনলি, হ্যাঁ? তো একটু চিন্তা করো। তো যেহেতু আমাদের কি হবে, দুই দিয়ে ভাগ করে দেখি কত হয়। তো দুই দিয়ে ভাগ করলে তুমি ভাবছো কত, 50, তাই না? এখন খেয়াল করবো, এখন তুমি এটাকে কি করলা, এটাকে ভাগ করলে তুমি কত, ওয়ান দ্বারা ভাগ করলে কত দ্বারা, ওয়ান দ্বারা। এখন তুমি যদি ওয়ান দ্বারা ভাগ করো, ওয়ান দ্বারা ভাগ করে কিভাবে, 100 পাবা। কি করেছি, 100 ভাগ 2 ছিল 50 পেলা, তুমি 100 ভাগ 1 কত পেলা, 100 পেলা, তাই তো? এখন একটু চিন্তা করো তো, মোটামুটি তুমি চিন্তা করো, এটার মাঝে তো তোমার অনেক কিছু আছে, তাই না? তো একটু দেখো ওখানে তোমার, এই যে তোমার 100 ভাগ করলাম এটা, তাই না? এই যে তোমার জিরো থেকে ওয়ানের মাঝে তো তোমার অনেক কিছু আছে। জিরো থেকে ওয়ানের মাঝে অনেকগুলো সংখ্যা আছে না? কিরকম সংখ্যা আছে, আমি এই জিনিসটাকে জুম করবো। এটুকু জিনিসটাকে কি করবো আমি, জুম করে দেখা যাচ্ছে, একটু জুম করে যদি, কি করলাম আমি, এই অংশটুকু কি করলাম আমি, জুম করলাম। যদি জুম করো, যদি এটাকে কি করো, জুম করো, তখন কেমন পাবো একটু খেয়াল করবা।
তখন কিরকম দেখবা, এটা তোমার শূন্য, এটা তোমার ধরে নাও এই অংশটুকু তোমার কত, 1। মোটামুটি তোমার এখানে কি বাবা 0.1, এরকম করে ডট 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 যদি আমি যদি বলি, এখানে মনে করে 0.9, তাই না? এরকম একটা জিনিস পাবাই তো, তাই তো? এইরকম তুমি লেখচিত্র পাবা যদি জুম করো। তুমি 1 দিয়ে ভাগ করলা, তারপর এটা দিয়ে ভাগ করলা, এমন ভাগ করতে 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 কত পর্যন্ত গেলা? 100-কে এখন ভাগ দিলে কত দিয়ে? 0.1 দ্বারা। কত পাবো ভাইয়া তখন? 1000, তাই না? ক্লিয়ার হচ্ছে? আবার একটু চিন্তা করবা। এবার আমি কি করলাম, এই অংশটাকে জুম করবো, এই অংশটুকুটাকে জুম করবো। এটাকে যদি আমি জুম করি, এই অংশটুকু যখন জুম করি তখন কি পাবো? খেয়াল করবো, এই অংশটুকু যদি জুম করি, আমি জুম করলে কিরকম পাবা? এইরকম পাবা না? আমি যদি বলি এটা 0, এটা তোমার 0.1, তাহলে এখানে খেয়াল করবা, এখানে তুমি পাবা কত কাছাকাছি পাবা? 0.01। এরকম যদি করো মোটামুটি এখান থেকে 0.09, তাই না? 09। ওকে, খেয়াল করবা। এখন তুমি এই যে 100টাকে, এই 100 লিখছিলে, সেই 100কে ভাগ দিলে কত? 0.01 দ্বারা ভাগ করলে, হ্যাঁ, ভাগ করলে কত পাবা? 1,0,0,0, একটা শূন্য, তাই না? এখন তুমি প্রতিটা জিনিস চিন্তা করো, তুমি এইবারে প্রতিবারে যত কাছাকাছি যাবা, যত কাছাকাছি যাবা, তার মানে কি 0.001, তারপর কি 0.0000001, তাই না? এরকম চলতে থাকবে, তাই তো? 0.0000001। এখন কথা হলো তুমি কতটুকু জিরো দিতে পারো, দেখো তো। অনেকগুলো জিরো লাগবে না? জিরো দিয়ে 0.01111, তুমি চাইলে অনেকগুলো করতে পারো, অসীম, অসংখ্য। তুমি কি এই সংখ্যাটা খুঁজে পাবা? এই 0.0000000, এই সংখ্যাটা তুমি কি আদৌ খুঁজে পাবা যে শূন্যের কত কাছাকাছি তুমি যাইতে পারবা, বলতে পারবা? তুমি কি শূন্য কি খুঁজে পাবা কখনো, বলো তো দেখি? দেখো আমি যতই লিখি না কেন, চাইলে কিন্তু শূন্য খুঁজে পাচ্ছি না। দেখো আমি এত এত একটা সংখ্যা লিখলাম, এত ছোট সংখ্যা, তারপরে কিন্তু এটা শূন্য না, এটা কিন্তু শূন্য নয়, এটা কিন্তু আমাদের শূন্য নয়। বুঝতে পারছো? তার মানে কি তুমি চাইলেই শূন্যের কাছে যাইতে পারবা না, তুমি চাইলেই শূন্যের কাছে যাইতে পারবা না। বুঝতে পারছো? এই যে শূন্যের কাছে যাইতে পারছি না, এই কারণে আমি বলি কোনো একটা রাশিকে শূন্য দ্বারা ভাগ করা যাবে না। বুঝতে পারছো? কোনো একটা রাশিকে তুমি চাইলেই শূন্য দ্বারা ভাগ করতে পারবা না। তাহলে ভাগ করতে হবে কিভাবে? ধরো শূন্য দ্বারা যদি ভাগ করতে না, তাহলে শূন্যের কাছাকাছি একটা মান দ্বারা ভাগ করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, এই কারণে আমি বলছিলাম যে এই যে তুমি এখানে শূন্য দ্বারা ভাগ করছো, এই রাশিকে কখনোই তুমি শূন্য দ্বারা ভাগ করতে পারবা না। ওকে, তুমি যখন কাটাকাটি করবা, তুমি যখন কাটাকাটি করবা অথবা ভাগ করবা, তখন কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে ওই যে সংখ্যাটা বা ওই রাশিটা শূন্য হচ্ছে কিনা। বুঝতে পারছো? এই এই জিনিসটাকে একটু নোট করে লিখে নিবো আমরা। নোট করে এটা লিখে নিব। কি লিখবো? কোনো একটা, কোনো রাশি কাটাকাটি করার সময়, কাটাকাটি বা ভাগ করার সময়, ভাগ করার সময় ওই রাশিটা, ওই রাশিটি শূন্য হবে কিনা, শূন্য হবে কি না যাচাই করতে হবে। কি হয়েছে? কোন রাশি কাটাকাটি বা ভাগ করার সময় তোমাকে কি মনে রাখতে হবে? ওই রাশিটা শূন্য হবে কিনা, ওই জিনিসটা কিন্তু আমাকে দেখতে হবে। যদি ওই রাশিটা শূন্য হয়, তাহলে কিন্তু ওই শূন্য রাশি দ্বারা ভাগ করা যাবে না। শূন্য হলে কি হবে না? আচ্ছা, এটাও লিখে দিই। শূন্য হলে, শূন্য হলে ওই রাশি দ্বারা ভাগ করা যাবে না, ওই রাশি দ্বারা, ওই রাশি দ্বারা ভাগ করা যাবে না। কি রয়েছে? শূন্য যদি হয় তাহলে কি হবে না, আমাদের ওই রাশি দ্বারা ভাগ করা যাবে না। বুঝতে পারছো? তো এই যে জিনিসটা 2 = 1 প্রমাণ করলাম, এই যে 2 = 1, এই জিনিসটাকে মূলত আমরা কি বলি দেখো তো?
2 = 1, এই যে প্রমাণ করলাম আমি, এখানে তোমাকে প্রমাণ করে দেখাইলাম। কারণ এখানে তো আমাদের কি আছে, ভেজাল আছে, এই যে ভেজাল, এই ভেজালটাকে মূলত আমরা বলবো কি, কুযুক্তি। তোমাকে 2 = 1 প্রমাণ করে দিলাম, আর 2 = 1 প্রমাণ করে যদি দেখাইতে পারি, তাহলে তার ঝামেলা কোথায়? যদি আমি দেখাইতাম যে কোথাও ভুল যদি না হইতো, যদি কুযুক্তি না থাকতো, তাহলে ঝামেলা কোথায় থাকতো? একটু খেয়াল করবা। ধরো তুমি একজনকে কি করলা, 1 লাখ টাকা দাও দেবে, কি করছো? তুমি তুমি কাউকে 1 লক্ষ টাকা ধার দিলা, কি বললা? 1 2 3 4 5, আচ্ছা হোক, যাই হোক, 15 10 লক্ষ দিচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ। হ্যাঁ, তুমি কাউকে কি বললা, 10 লক্ষ টাকা ধার দিলা। এখন 10 লক্ষ যদি ধার দাও, ধার দেওয়ার পর তুমি তাকে এই প্রমাণ করে দেখলা, বললা বললা 10 লক্ষ সমান, আমি যদি কি করি, 2 × 10 লক্ষ, 6 শূন্য, তাই না? 1 2 3 4 5 6, আর 1 × আচ্ছা কি করলাম, এটা বাংলা ইংরেজি একসাথে। এটা 1 1 2 3 4 5 6, এটা আমাদের এখানে পাওয়ার কথা বললাম আমি, 2 লক্ষ, সরি 20 লক্ষ, আর এখানে পাবো কত, 1 লক্ষ। এখন তুমি এই প্রমাণটা করে কি বললাম, তাকে বললাম ভাইয়া, আমি তো তোমাকে, আমি বললাম কি, তুমি কাউকে এই 1 লক্ষ, 10 লক্ষ দিলা, এখন 10 লক্ষ থেকে কি বললাম, যে তুমি তাকে কি বললাম, 20 লক্ষ টাকা দিতে, মনে করো তুমি বললাম 10 লক্ষ সমান 20 লক্ষ টাকা। এখন তুমি ফেরত চাইলা, তুমি কাউকে 10 লক্ষ টাকা ধার দিছো, তাই না? তুমি কাউকে কি করছো, এত টাকা ধার দিছো। এখন তার কাছে কত চাইলা, 20 লক্ষ টাকা ফেরত চাইলা। কারণ কি? কারণ কি? তুমি দেখাই দিলা 2 লক্ষ সমান 1 লক্ষ, দেখাই দিলে 20 লক্ষ সমান 10 লক্ষ, বুঝতে পারছো? এই কারণে তুমি 1 লাখ, 10 লক্ষ টাকা দিয়ে তার কাছে কত চাইলা, 20 লক্ষ চাইলা, তাহলে সে কি মানবে? মানবে জিনিসটা? তো এই জিনিসটাকে মূলত আমরা কি বলবো, ম্যাথমেটিক্যাল ফ্যালাসি। এটাকে কি বলবো আমরা, ম্যাথমেটিক্যাল ফ্যালাসি, বুঝতে পারছো? তো এই যে আমাদের এই যে টপিক গুলো আছে আমাদের, খেয়াল করবা। তুমি যখন আমরা প্রমাণ করবো, যদি সূত্রগুলো প্রমাণ করতে গেলে, যখন কাটাকাটি করবো বা ভাগ করবো, ভাগ করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যেন এমন কোন রাশি দ্বারা ভাগ না করি যার মান শূন্য হয়। ক্লিয়ার হয়েছি? হ্যাঁ। আচ্ছা, এখন একটু খেয়াল করবো, পরে তোমাকে আরেকটু টপিক বুঝাই। এটা উদাহরণ নাম্বার 2। হ্যাঁ, এটা হলো, আমি তোমাকে বললাম কি, -2 = -2, এটা বলতে পারি চাইলে। -2 = কি, -2 বলা যাবে, তাই না? এখন খেয়াল করবা, আমি যদি এখানে লিখি 2 - 4, আচ্ছা আমি যদি এখানে 1 - 2 3 লিখি, সমস্যা আছে? 1 - 3, অথবা এখানে 4 - 6, 4 - 6, দেখো তো দুইটা সমান না? 1 - 3 অথবা 4 - 6 সমান হচ্ছে, তাই না? তোমাদের কাজ কিন্তু, আমি কোথায় ভুল করছি এই ভুলটা ধরাই দেয় তোমাদের কাজ কি, আমার ভুলটা তোমাদের ধরাই দেয়। কি হয়েছো, এখন খেয়াল করবা, এখানে তুমি কত পাচ্ছ, 1 - 2 হচ্ছে, এখানেও -2 হচ্ছে, কোনো ভুল নাই। কারণ আমি কি বললাম, দুই দিকে 9/4, 9/4, দিয়ে গেলাম 9/4 দ্বারা গুণ করলাম, যোগ করলাম, 4 - 6 + 9/4, কি করলাম আমি, উভয় দিকে 9/4 যোগ করে, হ্যাঁ, যোগ করে 9/4 কি করলাম, যোগ করে, যোগ করে কি করলাম, এই রেজাল্ট পেলাম। তো ভুল আছে কোথাও? ভুল তো নাই, তাই না? এটা একটু খেয়াল করবা, 1 - 2 × 3 আমি যদি এটা বলি 3, এটাকে কি বলা যায়, 3/2, 3/2 ইন্টু, এটাকে বললাম আমি 3, 3 কি, আমি বলতে 3/2, আর 2 × 3/2, 2 2 কাটাকাটি, আমার থাকলো এখানে কি আর 1, সরি 1, এটা বলতে পারি। দেখো তো,
টু টু কাটাকাটি, এই টু কাটাকাটি, তাহলে 3 × 1 প্লাস 3/2 তার উপর স্কোয়ার করতে পারবো এটা। ঠিক সেম ভাবে একটু খেলবো। তা আমি 1 এর উপর স্কোয়ার দিলাম হ্যাঁ, তো সুবিধা হবে। এখানে আমি কি করতে পারি, 2 এর উপর স্কোয়ার করতে পারি, -2 দিলাম। এখন খেয়াল করবা, সাথে আরেকটা 2 দিলাম। আরেকটু খেয়াল করবা, আমি কি করতে এখানে আমি কি করছি, 3/2 সেটা লিখলাম। দেখো এই 2 কাটাকাটি 3 × 6 মিলে গেছে, তাই না? এখন এখানে কি করলাম, 3/2 তার উপর স্কোয়ার। আমি কি করছি দেখো তো, এই যে তোমার এই জিনিসটা একটা সূত্র করছে, এই জিনিসটা একটা সূত্র করছে, আর এই জিনিসটা একটা সূত্র করছে। দেখো তো কি সূত্র করছে এখানে, তুমি বলবো A - 3/2 তার উপর স্কোয়ার ইকুয়াল টু কি পাবে, তুমি এখানে 2 - 3/2 তার উপর স্কোয়ার। কি লিখছো? এই লাইনে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো তুমি একটু চিন্তা করো কি পাইলা এখান থেকে, 1 - 3/2 ইকুয়াল টু 2 - 3/2। তো এই যে 1 - 3/2, 1 - 3 তুমি কি করলা, উভয় দিকে আবার 1 - 3/2 প্লাস 3/2, 2 - 3/2 প্লাস 3/2 যদি করো, এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তো তুমি পাইলা কত, 1 = 2। দেখো তো কোনো সমস্যা আছে, ভুল হয়েছে? কোথাও কি ভুল হয়েছে? হ্যাঁ, এখানে কোথাও আমরা, তোমাদের মনে হইতে পারে কোথাও ভুল হয়নি, তাই না? ভুল যদি না, যেহেতু 1 = 2 হয়েছে, তোমার ধারণা করার কথা ভুল হয়েছে, কোথাও না কোথাও ভুল হয়েছে। এখন কথা হলো কোথায় ভুল হয়েছে, ভুলটা আসলে কোথায়? একই কোশ্চিন, ভুল কোথায়? হ্যাঁ, ভুল কোথায়? দেখো আমি ভুল করছি কোথায়, এই লাইন থেকে যখন এই লাইনে গেছিলাম তখনই আমি ভুল করছি। কি ভুল করছি একটু খেয়াল করবা। হ্যাঁ, আমি দেখো, তুমি যে একটু জিনিস বুঝো, এই যে তুমি স্কোয়ার করছো, এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে কি, আমি উভয় দিকে রুট করছি, তাই না? এই জিনিসটা মানে কি, আমি উভয় দিকে রুট করে দিচ্ছি, তাই তো? উভয় দিকে আমি কি রুট করছি, রুট করে আমি পরের লাইনটা লিখছিলাম। এটাই তো মানে, তাই না? এটা যদি মানে হয় একটু খেয়াল করবা, 2 এর উপর স্কোয়ার করলে কত হয় ভাইয়া, 4। -2 এর উপর স্কোয়ার করলে কত বাবা, 4ই বাবা। 2 এর উপর স্কোয়ার করলে 4 বাবা, -2 এর উপর স্কোয়ার করলেও 4 বাবা, তাই না? এখন খেয়াল করবা, তুমি যদি এমন করো, √4 করো, তা তোমাকে কত পাইতে হবে, 2 বাবা না -2 বাবা, বলো তো দেখি। অবশ্যই অবশ্যই তোমাকে দুইটাই পেতে হবে, +2 পাইতে হবে, -2 পেতে হবে। এই কারণে কিন্তু আমরা লিখি কি, √4 = +-2। এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? আর তার মানে কি আমি বুঝাইলাম, তার মানে আমি তোমাকে এটা বুঝাইতে চাচ্ছি, কোনো কিছু একটা রুট যদি করো, √x = x² কি হবে, +-x। শুধু এক্স দিলে হবে না ভাইয়া, শুধু এক্স দিলে হবে না, তাহলে কি করতে হবে আমাকে, +-x দিতে হবে। অথবা তুমি চাইলে কি করতে পারো, √x² mod of x, বুঝতে পারছো? mod of x মানে কি, তুমি এখানে যাই দাও না কেন, মোটামুটি আমি এটাকে বলা হয় কি, +x অথবা -x। এই দুইটা কথা কিন্তু একই, হয় তুমি mod x দিবা অথবা +-x দিবা, বুঝতে পারছো? তাহলে আমাকে কি করতে হবে, কারণ আমি এই লাইন থেকে এই লাইনে গেছিলাম, আমাকে হয় এই লাইন করতে হবে অথবা +-x দিতে হবে, বুঝতে পারছো? হয় এই লাইন করতে হবে, অথবা কি করতে হবে, অথবা তুমি জিনিসটাকে এভাবে লিখতে পারো, কিভাবে, +-1 - 3/2 = +-2 - 3/2। ওকে, কিন্তু তুমি ডিরেক্ট এখান থেকে ডিরেক্ট এই 1 - 3/2 = 2 - 3/2, এই লাইনটা তুমি চাইলেই লিখতে পারবা না। ক্লিয়ার হয়েছে? আমাকে মাথায় রাখতে হবে কি, কোনো কিছু রুট যদি করা হয়, কোনো কিছু যদি রুট করে, তুমি এই জিনিসটাকে নোট করে রেখে নেবে, হ্যাঁ? এই লাইনটাকেই নোট করে লিখে নাও, নোট করে। কোনো কিছু যদি রুট করতে হয় আমাকে কি করতে হবে, হয় +-, দিতে হবে, অথবা অথবা কি করতে হবে আমাকে, হয় +-, দিয়ে লিখতে হবে, অথবা মডুলাস দিয়ে লিখতে হবে। এই দুইটা ছাড়া আমাদের কখনোই লেখা যাবে না। ক্লিয়ার হয়েছো? হ্যাঁ, আচ্ছা, আমি আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এটা আমাদের ছিল কি, এটা আমাদের আহ বলতে পারো না, ম্যাথ, মানে এটাকে কি বলবো আমরা, ম্যাথমেটিক্যাল ফ্যালাসির একটা উদাহরণ, বুঝতে পারছো? আর এই 1 = 2 কিন্তু প্রমাণ করা যাবে না।
একুয়াল টু প্রমাণ করা মানে কি, তুমি কোনো না কোনো জায়গায় একটা যুক্তি দিছো, ভুলভাবে যুক্তি দিছো, বুঝতে পারছো? ওই ভুলভাবে যুক্তি দিয়ে ম্যাথ করা যাবে না, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি আমরা বলবো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। নেক্সট দিন আমরা কি করব, ক্যালকুলাস শুরু করব। ক্যালকুলাস শুরু করার জন্য ঢাল করবো। তো একটু মনে রাখবো তোমরা চাইলে সরলরেখার ঢাল নেক্সট ক্লাসে সরলরেখার ঢালটা নিয়ে পড়তে পারো। হ্যাঁ, সরলরেখার ঢাল পড়তে পারো। সরলরেখার ঢাল যেহেতু তোমরা জানো এইটুকু এইটুকু পড়তে পারো, আর একটু ধারণা রাখতে পারো ফাংশন নিয়ে। নেক্সট দিন তোমরা কি কি পড়ে আসবা আমি তোমাকে একটু বলি, একটু ধারণা নিয়ে আসো, তাহলে আমাদের সুবিধা হবে। কি পড়বা নেক্সট দিনে, ধারণা নিবা কি? আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই। নেক্সট দিন ফাংশন এই টপিক পড়বা, মানে এটা রিভাইজ দিবা আর কি। রিভাইজ, রিভাইজ দিবা কি, রিভাইজ দিয়ে আসবা কি, ফাংশন দিবা আর সরলরেখার ঢাল, সরলরেখার ঢাল, এই দুইটা টপিক তোমার রিভিশন দিবা। আমরা নেক্সট দিন কিন্তু আমরা এইখান থেকেই পড়ানো শুরু করবো, তোমাদের রিভিশন কই থেকে শুরু করবো, এই ফাংশন সরলরেখার ঢাল থেকেই শুরু করবো নেক্সট দিন, বুঝতে পারছো? ততক্ষণ পর্যন্ত তোমার সুস্থ থাকো, সুন্দর থাকো। আশা করি তোমাদের সাথে নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। ধন্যবাদ।